নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস মামলায় হস্তক্ষেপ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর দল থেকে সাসপেন্ড হয়েও কাল মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবিরের। আর এর পাশাপাশি আমরা নজরে রাখবো, দেখুন এসআইআর আবহে দিকে দিকে মৃত ভুয়ো ভোটারের চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে এবার জেলা শাসক অর্থাৎ ডিও এবং ইআরওদের সতর্ক করলো নির্বাচন কমিশন। আর আজ রাতের মধ্যেই মালদা সীমান্ত দিয়ে ভারতে ফেরার সম্ভাবনা রয়েছে সোনালী বিবির। আমরা এই নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। সাসপেন্ড করেছে দল, তাও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার সকালে মোরাদিঘির মাঠে প্রস্তুতি খতিয়ে দেখতে যান তিনি এবং ফের নিশানা করেন তৃণমূলকে। দেখুন, আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্তন হবে। বারবার দলের কড়া সতর্ক বার্তাতেও তার মেজাজ পাল্টায়নি। আর বৃহস্পতিবার দল থেকে সাসপেন্ড হওয়ার পরও হুমায়ুন আছে হুমায়ুনে। বৃহস্পতিবার বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছানোর পর কার্যত নাটকীয়ভাবেই সাসপেনশনের কথা জানতে পারেন হুমায়ুন কবির। এরপর মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই দলের সদ্য সাসপেন্ডেড বিধায়ককেই বারবার নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান, আমরা তো তার বিরোধিতা করি না। তিনি যখন কার্নিভাল করেন রেড রোড আটকিয়ে, আমরা তো তার বিরোধিতা কোনোদিন করি না। যখন তিনি সরকারি টাকায় একটা সম্প্রদায়কে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছেন, তখন তো আমরা বিরোধিতা করিনি। আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার, সেই মসজিদের কি নাম দেব? আমার পুত্র সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখবো না হুমায়ুন রাখবো, উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন। তৃণমূল ও হুমায়ুন কবিরের দ্বন্দ্বে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস ও বিজেপি। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন। জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে। মহাকাল হবে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে, দিদি তৈরি করেছে, তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছেন কি তুমি বাবরি মসজিদ করো, বাবরি নাম দিয়ে, যাতে যে মুসলিমরা ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে, সিএ নিয়ে ওনার উপরে যে অসন্তোষ করছে, সেটা থেকে টার্ন আউট ঘুরিয়ে দেওয়া। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবির। তার আগে শুক্রবার সকালে মরাদিঘির মাঠে প্রস্তুতি খতিয়ে দেখতে যান তিনি। যে শিলান্যাস রুখতে বৃহস্পতিবারই হাইকোর্টে মামলা করেন দক্ষিণ 24 পরগনার এক বাসিন্দা, সেই মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের ওপরই ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা। কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো পুজোতে, কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, জেলার এসপি, রেজিনগর থানা আছে, এত সারা পুলিশ আছে। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন? কনস্টিটিউশনের জয়। শুক্রবার আদালতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হলে সম্প্রীতি নষ্ট হতে পারে, তাই রাজ্য সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তখন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, ইতিমধ্যেই ওখানে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। শনিবার দিন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেছেন হুমায়ুন কবির। রেজিনগরে আমরা রয়েছি এবং সেখানে স্থানীয় একটি যে স্কুল, সেই স্কুলে 2টো বাসে আমরা দেখতে পাচ্ছি র্যাফের বাহিনী, তাদেরকে নিয়ে আসা হলো আজকে। কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোনো গির্জা নির্মাণের জন্য কাউকে কোনো বহিষ্কার করা হয়নি। যদি কেউ লাগাতার কোনো বক্তব্য রাখতে থাকেন বা আচরণে ধারাবাহিক বিশৃঙ্খলা আসতে থাকে, সেক্ষেত্রে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যা বিবেচনা করেছে তাই হবে। কি হবে শনিবার, সেদিকেই এখন সবার নজর। পার্থপ্রতিম ঘোষ, ভিক মজুমদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, কাল কি হবে অবশ্যই আমাদের নজর রয়েছে। একদিকে যখন এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, আজকে কিন্তু হাইকোর্ট একেবারে পরিষ্কার করে আভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায়নি, উল্টে শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছেড়েছে। আমি তন্ময়ের কাছে আসব। তন্ময়, এরপর রাজ্য কি করবে? হুমায়ুন কবির কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে আমার যে জয় হয়েছে, আমি যে সঠিক রাস্তায় আছি, তাই রায় প্রমাণিত। রাজ্যর যা যা করণীয় তাই করবে এবং সেগুলো শুরু হয়েছে। এখনই তোমরা দেখাচ্ছিলেও যেটা, যে রাজ্য আইন শৃঙ্খলা যাতে সঠিক থাকে, পরিস্থিতি যাতে না বিগড়ায়, তার জন্যে যা যা করণীয় প্রশাসনের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, দরকার পড়লে আরও পুলিশ মোতায়েন করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর পিছনে নির্দিষ্ট সুপরিকল্পিত রাজনৈতিক বক্তব্য আছে, সেই রাজনৈতিক উদ্দেশ্য যাতে তারা কাজে লাগাতে না পারে। কারণ এই সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলাতে সম্প্রীতি ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলায় এখানে সম্প্রীতি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং এটাকে অশান্ত করে তার রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা, সেই চেষ্টা সফল হবে না। মানুষ সেটাকে রুখে দেবে এবং প্রশাসনের কাজ প্রশাসন করবে। তারা নিরপেক্ষতার সঙ্গে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো নেবে। অর্থাৎ তন্ময় বলছেন নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে, নজর থাকবে আমার সেদিকে। কিন্তু অভ্রর কাছে আমি এই জায়গায় আসবো। অভ্র, কুণাল ঘোষ তিনি বলছেন বাবরি মসজিদ বা মন্দির তৈরির জন্য দল তাকে সাসপেন্ড করেনি, একেবারে যে মন্তব্য, দলবিরোধী মন্তব্য তিনি করেছেন, সেই জন্য দল তাহলে তাকে সাসপেন্ড করেছে। তাহলে তার কোনো বিতর্ক রইল না। কোনো বিতর্কের জায়গাই নেই, কোনো বিতর্কের জায়গায় নেই। আমি বলছি তো, হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন হবে, কোনো বিতর্ক হবে না। মা কালীর মূর্তি ধ্বংস করে তাকে প্রিজন ভ্যানে তোলা হবে, মা কালীর মূর্তিটাকে, কোনো বিতর্ক হবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হিন্দু হওয়ার জন্য কুপিয়ে খুন করা হবে ওই জেলাতেই, কিন্তু কোনো বিতর্ক হবে না। আবার হরগোবিন্দ দাস, চন্দন দাসের হয়ে কে মামলা লড়বে? যে মামলা লড়বে সে আবার নাকি একজন বামপন্থী বড় নেতা ভোটে দাঁড়িয়েছেন। আর আজকে আপনারা যে মামলাটার কথা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তো ওই ভদ্রলোকও দাঁড়িয়েছিলেন। মানে এইখানে তো অদ্ভুত একটা সুন্দর সেটিং চক্র দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরকম কথা বলছেন, হুমায়ুন কবির একরকম কথা বলছেন, ওখানে কুণাল কুমার ঘোষ একরকম কথা বলছেন। আবার তারপর আমরা কি জানতে পারছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারছি, হুমায়ুন কবিরকে গতকাল মোহাম্মদ সেলিম কল করেছিলেন। মোহাম্মদ সেলিমের সঙ্গে ফোনে কথা হলো, তারপর মামলা উঠলো আজকে কলকাতা হাইকোর্টে, এবং মামলার যখন উঠলো হুমায়ুন কবির বলেছেন যে বিজেপির মুখ্যমন্ত্রী হলে আপত্তি নেই। হ্যাঁ বলেছেন তো, উনি বলেছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল, সেটা আমি শুনেছি, ওনার সব বক্তব্য শুনেছি। কিন্তু উনি এটা দুবার করে, যখন অ্যাঙ্কার সুমনদা জিজ্ঞেস করেছেন, উনি দুবার করে ক্ল্যারিফাই করেছেন যে হ্যাঁ, ওনার সঙ্গে মোহাম্মদ সেলিমের কালকে ফোনে কথা হয়েছিল। এবং তারপর যখন জিজ্ঞেস করলো আপনি কি শিওর মোহাম্মদ সেলিম, উনি বললেন হ্যাঁ, আমি ওনার গলা চিনি, ওনার সঙ্গেই কথা হয়েছে। তো এরপরে বাকি কি থাকে? সব তো ঘোমটার তলায় খ্যামটা নাচার আর প্রয়োজন নেই, হয় ওপেনেশন নাচো না, অনেক নোংরামি করেছো। আমাকে সৈকতের রিয়াকশন নিতেই হবে। সৈকত, ক্রোনোলজি বুঝুন। 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হবে, বাবরি মসজিদের শিলান্যাস হবে, 7 তারিখে লক্ষকণ্ঠে গীতা পাঠ হবে। আর আড়ালে জিন্দল শিল্পপতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে সেখানে বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত, তৃণমূলের এমপি মহুয়া মৈত্র একসঙ্গে নাচে রিহার্সাল করবে। কালীঘাটের কাকুর জামিন হয়ে যাবে। এই রাজ্যে মন্দির মসজিদের লড়াই হবে, আর তার মাঝখানে চাকরি চোরেরা একের পর এক ছাড়া পেয়ে যাবে। বিজেপি এতদিন ধরে আওয়াজ দিয়েছিল কালীঘাটের ভাই তোমাকে ডিস্টার্ব করিনি, তোমাকে জিজ্ঞেস করেন 19 সালে ক্যান্ডিডেট কার ছিল? 19 সালে হুমায়ুন কবির কার দলের ক্যান্ডিডেট ছিল? দাঙ্গাবাজকে ক্যান্ডিডেট করেছিল তোমরা, দাঙ্গাবাজদের দল। তোমার নির্দেশে এই রাজ্যে তৃণমূল স্ক্রিপ্ট চালায়, তোমাদের নির্দেশে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালায়। মন্দির করলে দিলীপ ঘোষ কেন? মন্দির করেছিল তোমার দিলীপ ঘোষকে ছিল কেন? হুমায়ুন তোমাদের তৈরি করা প্রাক্তা। 19 এ তোমার ক্যান্ডিডেট কে ছিল? তুমি কাউন্সিলর টিকিট পেয়েছো, তুমি কাউন্সিলর টিকিট পেয়েছো। এই হুমায়ুন কবির 19 এ তোমার বিজেপি ক্যান্ডিডেট ছিল, তখন মনে ছিল না? এরা নাস্তিক আর নাটক করে, বিজেপি তৃণমূল এরা মিলে মিশে পরিকল্পিতভাবে পয়সা দলে চলতে থাকে। এক ঘন্টা আমরা বাকি আছে, কিন্তু পয়সা দলে এই বাংলার মাটিতে বিজেপি মন্দির মসজিদে দাঙ্গা লাগাতে। অভ্র যখন প্রসঙ্গ তুলল, এই যে কালকে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে কি দাবি করেছিলেন হুমায়ুন কবির, এই মোহাম্মদ সেলিম তাকে ফোন করেছেন, আর আজকে মোহাম্মদ সেলিম সে প্রসঙ্গে কি বললেন রাখবো আপনাদের সাথে। হুমায়ুন কবির হিন্দু মুসলমানের মধ্যে সেন্টিমেন্ট তোলার জন্য উস্কানিমূলক বক্তৃতা করলো, তৃণমূল সাসপেন্ড করলো না। আর এখন যখন বাবরি মসজিদ করার কথা বলছে তখন সাসপেন্ড করছে, তাহলে তৃণমূলের রাজনীতি বুঝে নাও। হুমায়ুন কবির কি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? হুমায়ুন কবির কি যোগাযোগ করেছেন আপনার সঙ্গে? এই যে তুমি যখন যোগাযোগ করছো, কথা বলছো, সবাই করে আমার সঙ্গে।
সবাই যোগাযোগ করতেই পারে। দেখুন শুভময়দার কাছে আমি এই জায়গা থেকে আসবো। শুভময়দা, তাহলে কি রাজ্য রাজনীতি এই পথেই বারবার আবর্তিত হবে, এই মন্দির মসজিদের রাজনীতি? নতুন কোনো সমীকরণ আপনি খুঁজতে পাচ্ছেন? দেখুন, একটি মিনিট সময় দেবেন। যেটা মূল গোলমালটা যেটা হচ্ছে, একটা হচ্ছে যে রাজনীতির সঙ্গে ধর্ম তো ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা বিশ্ব ইতিহাসে তার অনেক উদাহরণ আছে। পশ্চিমবঙ্গে কিভাবে সেই ফলিত রাজনীতি চলবে তত্ত্ব থেকে বেরিয়ে, সেটার জন্য আগামী নির্বাচন অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু যে কথাটা সকল বক্তার মধ্যেই বারবার উঠে আসছে, সেটা একটা সেটিং তত্ত্ব। পশ্চিমবঙ্গে গত 4-5 বছর ধরে আমাদের আলোচনায় বারবার বিজেপি তৃণমূল সেটিং এর কথা আসে। এবার আপনি যদি লক্ষ্য করে দেখেন, কেন্দ্রে যখন ইন্ডিয়া জোট হয় তখন কংগ্রেসের সঙ্গে তৃণমূল বামপন্থীরা একই জোটে আছে। পশ্চিমবঙ্গের বাইরে একটু কাছে বিহারে যদি দেখেন, সিপিআইএম, সিপিআইএমএল, সিপিআই একই জোটে আছে। পশ্চিমবঙ্গে এসে দেখবেন সেই সিপিআইএমএল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত দুর্বল, তাকে তারা পছন্দ করেন। সব মিলিয়ে যখন এই রাজনীতিটা গুলিয়ে যায় এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক দলে যাওয়া, হয়তো বামপন্থীদের কাছে কম মানুষ এসেছেন। ফলে আপনি যদি রাজনীতি দেখেন, তাদের মতবাদের ক্ষেত্রে বিভিন্ন রকম যোগাযোগ এবং একই সঙ্গে মানুষ এক দল থেকে অন্য দলে যাচ্ছে। এটাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে রাজনীতির মধ্যে মতাদর্শ এবং কর্মসূচির জায়গা দেখে সাধারণ মানুষ দুটি রাজনৈতিক দলকে আলাদা করার ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাবেন। এই জায়গাতে রাজনৈতিক দলগুলোকে আর একটু দায়িত্ব নিতে হবে। বিজেপির তাদের একটা মতাদর্শ আছে, বামপন্থীদের একটা মতাদর্শ আছে, তৃণমূল কংগ্রেসের কিছু কর্মসূচি আছে। কিন্তু আমরা যদি প্রতি মুহূর্তে তাদের আলোচনায় বারবার গুলিয়ে যাই, তাহলে কিন্তু আগামী নির্বাচনে কোনো রকম উন্নয়ন, কোনো রকম রাজনীতি, কোনো রকম মতাদর্শ নিয়ে কোনো রকম নির্বাচন হবে না। এই হুমায়ুন বাবু কোন দল থেকে কোন কোন দলে গেছেন, তিনি কবে কোথায়, আচ্ছা বাবরি মসজিদ কি কখনো বানানো যায়? সেটা তো একটা ইতিহাসের অংশ। জগন্নাথ মন্দির নাম দিয়ে আমি আরেকটা বানিয়ে ফেললাম। ইতিহাস থেকে বেরিয়ে এসে এই যে নতুন ইনস্ট্যান্সিয়েশনগুলো যে করা, অর্থাৎ ধর্মের ক্ষেত্রেও কোনো সিরিয়াসনেস নেই, রাজনীতির ক্ষেত্রেও কোনো সিরিয়াসনেস নেই, আর মানুষের যে জায়গাগুলো অর্থাৎ রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার ক্ষেত্রেও কোনো সিরিয়াসনেস নেই। এই সিরিয়াসনেস না থাকার কারণে আমাদের যেটা মুশকিল হচ্ছে, যারা ফলিত রাজনীতি করেন, তিনটি রাজনৈতিক দলের মানুষরা আছেন যাদের আমরা শ্রদ্ধা করি, তাদের কাছ থেকে ফলিত রাজনীতিটা আমরা তো সবসময় বিশ্লেষণ করি না। সারাদিন মানুষের অনেক কাজ থাকে, তারা কিন্তু সম্পূর্ণভাবে গুলিয়ে যাচ্ছেন। তারা কোন দলে যাবেন মতাদর্শের ভিত্তিতে না কাজের জন্য কোন কারণে যাবেন, এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে গুলিয়ে যাচ্ছে। এই স্বচ্ছতা না থাকলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই রাজনীতি অনুসরণ করা ভীষণ শক্ত হয়ে যায়। খুব সিরিয়াসনেসের প্রসঙ্গটা তুললেন যে ধর্মের ক্ষেত্রেও রাজনীতি দলগুলোর সিরিয়াসনেস নেই এবং যেমন করে রাজনীতির ক্ষেত্রেও নেই। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখাবো এই হুমায়ুন কবির ইস্যুতে তৃণমূলকে একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন আজকে শুভেন্দু অধিকারী? রাখবো। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। দেখুন তারিখটা আমরা কেউ ভুলে যাইনি। 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর সরজু ও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু তর্ক বিতর্ক বেড়েছে, বই কমেনি। রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মন্দির মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, আপত্তি রয়েছে কোথায় না নামে। হ্যাঁ, দেখুন যে ধর্মচারণের অধিকার তো সংবিধান দিয়েছে না, যার যা ধর্ম পালন করবে অধিকার তার আছে। এবং আমি কিছুদিন আগে জানলাম যে এখানেই কোনো একটা আলোচনায় যে
মুসলমান ধর্মে আল্লাহর একটা স্থান করতে পারলে তার একটা জায়গা তৈরি হয়। এটা তো হিন্দু ধর্মে সেরকম জায়গা আছে কিনা আমি জানি না। তো যাই হোক, তাহলে তো সবাই ধর্মের মধ্যেই থাকবে। তবে ধর্মটাকে যখন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা বিপদের আশঙ্কা হতে পারে। হিন্দুদের মধ্যে পলিটিক্যাল হিন্দু সেভাবে আমরা গ্রোথ হতে দেখি না, যদিও কিছু কিছু লোক চেষ্টা করছে এবং একটা মুসলিমীয় অংশকে তারা জড়ো করছে, কিন্তু পলিটিক্যাল ইসলামটা সারা বিশ্ব জুড়েই চলছে। এবং ইসলামের যে সুযোগটা আছে যে ধর্মীয় গুরুরা ধর্মের ব্যাখ্যা করতে পারেন এবং সেটাই ধর্মের অংশ হয়ে যায়। তারপরে এক ধরনের বক্তব্য আছে, তারা মনে করছে সংখ্যায় বাড়তে হবে ইত্যাদি। যাই হোক, এখন যেটা ঘটছে যে হুমায়ুন কবির উনি মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদে যদি উনি নিজের নামেও একটা মন্দির করতেন তাহলে কেউ হয়তো কিছু বলতো না, কিন্তু হুমায়ুন যদি পিতৃঋণ শোধ করতে গিয়ে নতুন কিছু করে বসে তাতে অনেকের হয়তো আপত্তি থাকতে পারে। কিন্তু আমার দেখুন, বাবরের নামে কোনো আপত্তি থাকার কথা নয়। মোগল সাম্রাজ্য কিছুক্ষণ আগেই শুভেন্দু যে বক্তৃতা দেখালেন সেখানে উনি বলছেন মোগলরা বাইরে থেকে একদমই, অর্থাৎ রাজগোপাল বাবু আপনি বলছেন যে গোটা দেশ জুড়েই যেভাবে ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানুষের কথা কোথায় পেছনে পড়ে যাচ্ছে। এবার মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে জেলা শাসক ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের সতর্ক বার্তা নির্বাচন কমিশনের। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাই করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। ইআরও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যাচাইয়ের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। মৃত ভোটারদের তালিকা নিয়ে সিইওদের ফের 7 দফা নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একেবারে যে ভার্চুয়াল বৈঠক হয়, এবার মৃত ভোটারদের বাদ দিতে ঠিক কি নির্দেশ দিল নির্বাচন কমিশন? দেখো, জানিয়ে রাখি আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে যেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও ছিল উপস্থিত এবং সেক্ষেত্রে 12টি রাজ্যের সিইওরাও কিন্তু সেই বিসিতে ছিলেন। সেক্ষেত্রে কিন্তু 4 ধাপে বলা হয়েছে। 4 ধাপ কি? প্রথমে হচ্ছে যে সমস্ত অনলাইনে কিন্তু তথ্য থাকবে ইসিআই এর, সেই তথ্য কিন্তু মিলিয়ে দেখতে হবে ইআরওদের। এবং আরেকটা ডুপ্লিকেট ভোটার ধরার জন্য কিন্তু ইসিআই ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে একেবারে তাদের সফটওয়্যার নতুন, সেটাও কিন্তু ইআরও সফটওয়্যারে থাকবে, সেটা ডুপ্লিকেট ভোটার ধরা হবে। অন্যদিকে ফটো আইডেন্টিটি যেটা ছবির মাধ্যমে তারা আবার যাচাই করবেন। অন্যদিকে মৃত ভোটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আধার কার্ড রয়েছে, ডেথ সার্টিফিকেট রয়েছে, এই সমস্ত মিলিয়ে দেখতে হবে। অন্যদিকে জানিয়ে রাখি সিও দপ্তর থেকে যে ডিও বা যারা ইআরও রয়েছেন সেখানে যেটা গেছে সেটা 7 দফা নির্দেশ গেছে। সেটা তোমায় বলে রাখি যে কিভাবে মৃত ভোটারদের কিন্তু আবারও যে যাচাই করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে, যেটা মিউনিসিপ্যালিটি রয়েছে এবং তার সাথে গ্রাম পঞ্চায়েত রয়েছে। অন্যদিকে যেখানে বলে রাখি যে সমস্ত এলআইসি ব্যাংক, সমবায় ব্যাংকে নথি রয়েছে মৃতদের। অন্যদিকে সরকারি প্রকল্প রয়েছে, অনেক সময় রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে যে নথি থাকে সেই নথি যাচাই করতে হবে। এবং অন্যদিকে এটাও ঠিক যে সমস্ত ডেটা যেটা ডেথ সার্টিফিকেট রয়েছে সমস্ত কিন্তু যাচাই করতে হবে। অর্থাৎ মৃত ভোটার যেন একটিও না থাকে, কোনো অবৈধ ভোটার যেন সংযোজিত না হয়। এবং একেবারে আমরাও চাই, ভারতের নাগরিকরা প্রত্যেকে চান যে একজনও যেন অবৈধ ভোটার না থাকে। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে। আমি অভ্রর কাছে রাখবো। অভ্র, এটাই তো চাহিদা তোমার আমার প্রত্যেকের, যে একজনও মৃত ভোটার থাকবে না, একজনও অবৈধ ভোটার থাকবে না। সেটা একেবারে শুরু থেকে যদি এই পদক্ষেপটা নেওয়া যেত তাহলে তো আরো সুবিধা হতো। কি বলছেন দিদি, এটা সবার চাহিদা বুঝি? এইখানে যে বসে আছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তাকে জিজ্ঞেস করুন তো তার দলের বড় বড় মাথারা কি বড় বড় ডায়লগ মেরেছে এতদিন ধরে। একটাও নাম যেন বাদ না যায়, একটা নাম বাদ গেলে গাছে পেতে পেটাবো, হাত ভেঙে দেবো বলে আবার 32 পার্টি বার করে দাঁত খেলাচ্ছে। এই ধরনের জিনিসপত্র তো আমরা তৃণমূলের নেতা থেকে আকছার দিন প্রত্যেক দিন 5 বার করে শুনতে পেয়েছি। তারপর আপনি বলছেন আমরা কেউ চাই না মৃত ভোটারের নাম থাকুক। তৃণমূল চায় মৃত ভোটার থাকবে, তৃণমূল চায় ডুপ্লিকেট ভোটার থাকবে, তৃণমূল চায় রোহিঙ্গা বাংলাদেশি তারাও ভারতীয় সেজে এখানে ভোট দিয়ে যাবে। তাই আমাদের সঙ্গে তাদেরকে এক করবেন না। না অভ্র, তুমি রাজনৈতিকভাবে বিরোধিতা করার জন্য কথা বলতেই পারো, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, না মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে একজনও মৃত ভোটার থাকবে না, একজনও অবৈধ ভোটার থাকবে না। আমি তন্ময়ের কাছে আসবো। মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন একজন ভোটারের নামও যেন বাদ না যায়, সবাই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা কিন্তু দেখে নেব। এই সব তো ডায়লগ শুনেছি তৃণমূল নেতাদের মুখে। ঠিক আছে, তৃণমূলের বক্তব্য এবার তৃণমূলের পক্ষ থেকে আমি রাখি। সেটা হচ্ছে প্রথম দিন থেকে পাপিয়া যেটা বললে, আমরা অন রেকর্ড বিভিন্ন জায়গায় আছে, তো এখন তো সমস্তটাই ভিডিও যুগ, সবাই হচ্ছে ক্যামেরাতে ধরে রাখতে পারে, সুতরাং সমস্ত বক্তব্যই কোথাও না কোথাও পাওয়া যাবে। কোথাও কখনো মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব
এই কথা বলেনি যে মৃত ভোটারদের নাম রাখতে হবে। আমরা প্রথম দিন থেকে শেষ করে নি সেটা হচ্ছে প্রথম দিন থেকে আমরা যেটা বলছি যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এবং একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেও রাস্তায় নেমে আন্দোলন হবে, এই তো বক্তব্য ছিল। এরপর ভারতের জাতীয় নির্বাচন কমিশন তারা করছে এসআইআর। এই এসআইআর তাদের করার টার্গেট হচ্ছে 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেই করতে হবে। ভারতের জাতীয় নির্বাচন কমিশন যে এসআইআর এত তাড়াতাড়ির মধ্যে করতে হবে, তো তাকে সুষ্ঠুভাবে করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। সেখানে মৃত ভোটার যদি থেকে থাকে সেটা দেখার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। এখন নির্বাচন কমিশন সমস্তটা কোনো একটা টার্গেট ফুলফিল করার জন্য এত নাম বাদ দিতে হবে এইটা তো আমরা বলিনি, এইটা বিজেপির বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু বলেছিলেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। এখন 1,20,00,000 নামকে টাচ করার জন্য যদি এই জায়গায় আসতে হয়, ঢুকলো কি করে তন্ময়? প্রশ্নটা তো এখানে। প্রশ্নটা তো আমি নির্বাচন কমিশনকে করতে চাই। তুমি যেটা বলছো আমি প্রশ্নটা নির্বাচন কমিশনকে করতে চাই বলি। আমাকে একটু বলুন না। হ্যাঁ বলছি। বিএলওদের 18,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটা কেন স্টেট গভর্নমেন্ট দিল না? আর দ্বিতীয়ত ডেটা এন্ট্রি অপারেটর বিহার যেখানে দিতে পারে অন্যান্য রাজ্যগুলো দিতে পারছে, আমাদের রাজ্য সরকার কেন ডেটা এন্ট্রি অপারেটর দিল না বলুন তো? এই প্রশ্নগুলোর উত্তর তো আপনাকে দিতে হবে, কারণ আপনি তো অফিসিয়াল তৃণমূলের মুখপাত্র। ফোন পরে খুঁজবেন, আপনি উত্তর দিন। না ফোন পরে খুঁজবো না, উত্তরটা দিন না। আমি আমার বক্তব্যটা আমাকে দিতে হবে। আমি কি খুঁজবো না খুঁজবো সেটা তুমি ঠিক করে দেবে না, সেটা আমি জাস্ট সাজেশন দিচ্ছি। বলছেন না, ঠিক আছে, তোমার সাজেশন আমি পড়ে নেব। সেটা পড়ে নিয়ে আপনি উত্তরটা দিন। 1950 সালের দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এবং রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুল 1960। ও তার মানে এখানে আইন ফাইন আমি শুধু শিক্ষাটা বলতে দাও। ঠিক আছে, তাহলে স্বীকার করো। জয় শ্রীরাম দুবার বলে নাও। আচ্ছা বলে নাও দুবার জয় শ্রীরাম। আচ্ছা দুবার বলে নাও জয় শ্রীরাম, তারপরে বলবো। আমি শুভময়দার কাছে না শুভময়দার কাছে যাওয়ার আগে আমাকে আমার কথাটা শেষ করতে দিতে হবে। এই আইন যেটা বললাম সেই আইন অনুযায়ী তো জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করবে বলছেন। তার 21 নম্বর ধারার 3টে উপধারা আছে, সেখানে এসআইআর এইটা কোথাও বলা নেই সারা দেশ জুড়ে হবে। 3টে জায়গায় বলা আছে, একটা ইন্টেনসিভ রিভিউ, একটা সামারি রিভিউ, আর আরেকটা হচ্ছে পার্টলি ইন্টেনসিভ বা পার্টলি সামারি। এখন বক্তব্য হচ্ছে তারা এসআইআর করছেন, তাদের সম্পূর্ণ দায়িত্ব তো জাতীয় নির্বাচন কমিশনের। 324 নম্বর অনুচ্ছেদে সংবিধানে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সুপ্রিম ক্ষমতা, এবং সেখানে 325 নম্বর ধারায় আবার বলা হচ্ছে যে জাতি, লিঙ্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের অংশ নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। তার মানে কি সকলকে সুযোগ দিতে হবে। সেখানে মৃত ভোটার, যারা মৃত ভোটার তারা বাদ যাবে, সেটা স্বাভাবিক। যারা নতুন ভোটার জন্মাবে তারা আজ থেকে 32 দিন আগে এই রাজ্যে শুরু হয়েছিল। ন্যূনতম চাহিদা একজন রাজ্যবাসী হিসেবে তো এটাই যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। শেষ পর্যন্ত সেটা সুষ্ঠুভাবে হবে তো? না দেখুন, এই যে বৈধ ভোটারের যে বিষয়টি আসছে সেটা আমরা সকলেই জানি যে একটা বিষয় একদম পরিষ্কার, রাষ্ট্র ব্যবস্থা যখন আছে তখন রাষ্ট্রের নাগরিকরাই ভোট দেবে। ফলে এই জায়গাটা একেবারে পরিষ্কার যে নাগরিক কেউ মনে করতে পারে আমি ভোটার লিস্টে নামটাম তুলবো না, আমার পাসপোর্ট থাকলেই যথেষ্ট, কিন্তু নাগরিক যিনি নন তিনি যে ভোট দিতে পারবেন না এটা একেবারে পরিষ্কার। এবার এটা করার জন্য একটা নির্বাচন কমিশন আমাদের দেশে আছে, তারা একটা পদ্ধতি নিয়েছেন, এবং দ্বিতীয়ত যিনি মৃত সাধারণভাবে তার ভোট দিতে না আসাটাই স্বাভাবিক। আমাদের রাজ্যে হয়তো কিছু উদাহরণ পাওয়া যাবে, কিন্তু সেটা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার অঙ্গ নয়, অশরীরীরা ভোট দিয়ে যাওয়া। এই জায়গায় দাঁড়িয়ে এই পদ্ধতিটা সঠিকভাবে হতে হবে, নিবিড়ভাবে হতে হবে, বিশেষভাবে হতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে পদ্ধতি যদি একেবারে প্ল্যান করে না হয় সেক্ষেত্রে যেটা সাধারণ মানুষকে তো একটা চিন্তার মধ্যে থাকতে হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এত কাগজ জোগাড় করতে হচ্ছে। এই পদ্ধতিটা যেন সুষ্ঠুভাবে হয়, এই যে নিবিড় এবং সংশোধনী যে বিষয়গুলি আসছে যেখানে বিশেষভাবে হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি কমিয়ে রাজ্যের সমস্ত কর্মী এবং মানুষজন মিলে এটা আমরা সঠিকভাবে চাই। এইটা কিন্তু হওয়ার নিয়ে যে রাজনীতি, অর্থাৎ এসআইআর নিয়ে যে রাজনীতি, এটা তো রাজনীতির অংশ নয়। নির্বাচন কমিশন এটা করবেন, সঠিক একটা ডেটা আসবে, তথ্য আসবে, মানুষ ভোট দেবেন।
কিন্তু এই জায়গায় পদ্ধতিগত বিষয় নিয়ে একদিকে প্রশ্ন উঠছে এবং অন্যদিকে অবশ্যই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে চাইছেন যে এই যে প্রসেসটি, এই প্রসেসটি যেভাবে হচ্ছে সেইটা নিয়ে তাদের প্রচুর প্রশ্ন আছে। এই জায়গাটা নিয়ে এই দ্বন্দ্ব, এবং আগামী দিনে আমরা সাধারণ মানুষরা যেটা চাই সেটা রাজনৈতিক দলরা কে কিভাবে দেখছেন এটাও আমাদের কাছে পরিষ্কার নয়। যেমন আমার আগের উদাহরণ মেলাই, এই যে হুমায়ুন বাবু, তাকে আপনি কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দলেই দেখতে পারবেন, এখন উনি সিপিএম এর সঙ্গেও কথা বলছেন। অর্থাৎ এই জায়গাগুলোতেই রাজনৈতিক দলগুলো এসআইআর নিয়ে তার সাফল্যের বিষয়টি যদি না চায়, তাহলে আমরা সাধারণ ভোটার কোথায় যাব এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। একদমই। আর এই প্রসঙ্গেই দেখুন, তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভের মধ্যে বিএলওদের হুঁশিয়ারি দিল কমিশন। কেউ কোনো ইচ্ছাকৃত ভুল করলে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। আর এ প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছে? অপরিকল্পিত, অদূরদর্শী, হঠকারী পদ্ধতিতে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর। এত তাড়াহুড়ো কিসের? 2001-এ নির্বাচনের পর প্রায় 2 বছর ধরে এসআইআর হয়েছে, তাহলে এবার 2 মাসের মধ্যে করতে হবে। 2 বছরের যে কাজটা 2 মাসের মধ্যে করতে হবে। ফলে চাপ হয়েছে, ভুলভ্রান্তি হতে পারে, নির্বাচন কমিশনের তরফে হাজার ঘাটতি গাফিলতি ছিল। ফলে এই হুমকিগুলো যেন ওনারা না দেন, এই জন্যই তো মানুষ আরো অসুস্থ হচ্ছে বা মানসিক চাপে পড়ছে। হুমকি দিচ্ছেন কেন? আপনাদের ভুল, আপনারা তাড়াহুড়ো করছেন, আপনারা বিজেপির কথায় চলতে গিয়ে মানুষকে ডোবাচ্ছেন। একদিকে বৈধ ভোটারদের আতঙ্ক, একদিকে বিএলওদের উপর চাপ, মৃত্যুর মিছিল হচ্ছে। যে সময়টা আপনারা বাড়িয়েছে সেটা আদৌ পর্যাপ্ত কিনা? ফলে এই ধরনের কোনো হুমকি, এগুলোই প্ররোচনার কাজ করছে। রাজাগোপাল বাবু, কুণাল ঘোষ বলছেন এই যে হুমকি, হুঁশিয়ারি, এগুলো প্ররোচনার কাজ করছেন। একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন বা আত্মহত্যার অভিযোগ সামনে আসছে। নির্বাচন কমিশন হঠাৎ করে দিন বদল কিভাবে করে ফেললো? অপরিকল্পিত, একেবারে হঠকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যথেষ্ট পরিকল্পনা করেনি, এটা সঠিক। আবার যদি দেখেন, সুপ্রিম কোর্টও তো এটা উঠেছিল। মহামান্য জজ যিনি ছিলেন তিনি প্রশ্ন করেছেন যে ট্রেসটা কোথায়? 1200 ভোটারের কাছে যেতে হবে। একটা বাড়িতে যদি 4টে মানে ভোটার থাকে, তার মানে 300 বাড়ি, তাহলে বোঝা যাচ্ছে প্রতিদিন 10টা করে বাড়ি, বা এখন 37 দিন হয়ে গেছে, আরও কম বাড়ি হচ্ছে। এইটুকুন কাজ তো না পারার তো কোনো কারণ নেই। এই যারা বলছেন ট্রেস, 1 পাতার ফর্ম, হ্যাঁ, সেটা খুব সামান্য তাতে লেখার ব্যাপার আছে। এই যে একটা আতঙ্কের সৃষ্টি করা এবং ভুলভ্রান্তি খবর দেওয়া 2002 সালে 2 বছর ধরে হয়নি। এটা হচ্ছে তথ্যের মিস্টেক্স রয়ে গেছে। এবং যে 1950 সালের যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যেটা ছিল, তাতে 21-3 ধারায় বলেছে যে পরিষ্কারভাবে যে তারা ইন্টেন্সিভ রিভিশন করতে পারবে। কীভাবে করবে তারা ঠিক করবে, এটাকে তারা স্পেশাল বলবে না সুপার বলবে, সুপ্রিম বলবে, সেটা তাদের দায়িত্ব। স্পেশাল শব্দটা হচ্ছে তাদের ইনক্লুশন, কিন্তু যে কোনোভাবে যে কোনো মোড়ে তাদের অধিকার দিয়েছে। এখন এতকাল কী ছিল, আমরা দেখেছিলাম যে মৃত ভোটার থাকলে শাসক দলরা বা পাওয়ারফুল দলরা মনে করতো আমার ক্ষমতা আছে, মৃত ভোটারদের আমি ঠিক, তাদের ভোটটা আমি ঠিক দিয়ে দিই। আমার নিজের বাড়িতে আমরা জানি আমার বাবা মা মারা যাওয়ার দীর্ঘদিন ভোটার লিস্টে নাম ছিল এবং তাদের ভোটও পড়ে গেছে। আমরা জানি বিখ্যাত একজন গায়কের ভোটও বারবার পড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যায় মৃত ভোটার থাকলে কাদের সুবিধা হয়, সুতরাং সে নামগুলো বাদ যাবার চেষ্টা হয় না। এখন ধরুন এবছরে একটা ডেটা এনগেজমেন্ট হয়েছে ইলেকশন কমিশনের সঙ্গে, রেজিস্ট্রার জেনারেল অফিসের সঙ্গে, যাতে করে যে সমস্ত ভাইটাল রেজিস্ট্রেশন, যে ডেথ ফিগার্সগুলো বিভিন্ন স্টেট থেকে ইলেকশন যেগুলো রেজিস্ট্রার জেনারেল অফিসে দিল্লিতে যায়, সেগুলো শেয়ার করা এতকাল হয়নি। এটা অনেক দেরিতে হলেও তারা করছে। এবং আপনাদের প্রতিনিধি রুমা পাল যেটা জানালেন, নানান সংগঠনের যেগুলো আছে, এলআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে, যেভাবে তারা তথ্য জোগাড় করছে, একটা প্রচেষ্টা হচ্ছে। এই তথ্যগুলো তো রাজনৈতিক নেতারা বলতে পারত। রাজনৈতিক নেতারা তো নিঃসন্দেহে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলতো যে এইভাবে না করে আপনারা এইগুলো ডেটা কালেক্ট করুন। তারা বলেনি, কেননা যেখানে যার সুবিধা, সেখানে যার সুবিধা মৃত ভোটারের ভোটটা আমি দিয়ে দেবো, মৃত ভোটারদের দিয়ে আমি একটা ডমিনেন্স সৃষ্টি করবো। এটাই তো হয়ে এসেছে, এটাই তো গন্ডগোলের জায়গা। এতকাল প্রথমত হচ্ছে রাজাগোপালবাবু যে তথ্য দিলেন এটা সঠিক নয়। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে 2011 সালের পর বারে বারে মৃত ভোটারের বান্ডিলের পর বান্ডিল নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেছি। একবারও কোনো নাম বাদ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেয়নি।
কালীগঞ্জ উপনির্বাচনের সময় ৫,০০০-এর কাছাকাছি নাম বাদ গেল, তখন এসআইআর এর প্রয়োজন হয়নি। একথা ঠিক। এই রাজ্যে মৃত গায়ক এসে ভোট দিয়ে চলে গেছে তৃণমূলের ভোটার হয়ে। এই রাজ্যে সেই বুথে নির্বাচন কমিশন কেন ঘোষণা করেনি? ঠিক যেমন গোটা দেশে ব্রাজিলিয়ান মডেলরা ভোট দিয়ে গেছে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? এই রাজ্যে এতগুলো বুথে ১০০% পোল ভোট হলো, হঠাৎ করে শুনলাম ২৮০০ বুথে কেউ মারা যায়নি। নির্বাচন কমিশন দাওয়াই দিয়ে দিল, 7টা বুথ চলে এলো। তৃণমূলের নেতারা বলছে বিএলওদের ধরে পেটাও। নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? আসলে এসআইআর নিয়ে মার্কেট গরম করে বাইনারির রাজনীতি তৃণমূল বিজেপি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গায় দাঁড়িয়ে কি বলেছিলেন? বলছেন আপনারা এসআইআর মন দিয়ে করুন, এসআইআর আটকাতে নয়, এসআইআর করতে মমতা কাজ করেছেন। ঠিক যেমন গতকালকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে হাওয়া গরম করলেন, একদিকে বাবরির নামে, উল্টো দিকে রাজ্যসভায় বিজেপির মন্দিরের কথা তোমরা এখন বলছো, কিন্তু তখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ করেছিল সেটা জানতে চেয়েছিলে? আমি একদম দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমরা 3বার ওই নির্বাচন কমিশনের কাছে মার খেয়েছি এই মমতার পুলিশের দ্বারা। নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশ 1 সেকেন্ড দাঁড়াতে যায়। এই যে যাত্রাপালা চলছে রে পাপিয়াদি, নির্বাচন কমিশন দপ্তরের সামনে পুলিশ 1 মিনিট দাঁড়াতে যেত না। আমরা চেয়েছিলাম স্বচ্ছ ভোটার তালিকা হোক। আমি পাপিয়াদি আগের বার আমি বলতে পারি, আমি বলছি এই যে এসআইআর, এই যে বাবরি, এর মাঝখানে দাঁড়িয়ে চাকরিগুলো হারিয়ে যাচ্ছে। এই রাজ্যে অপা, মানিক, কাকু সব বাইরে। এই যে গোটা বাংলা জুড়ে কেন্দ্রীয় সরকার তৃণমূলকে সরাতে চায় না, জনতা পার্টি মানেই তৃণমূল। এসআইআর এর মধ্য দিয়ে তৃণমূল বিজেপির সেটিং আড়াল করে দেওয়ার চেষ্টা। বাবরি, এসআইআর, ওয়াকফ, আড়ালে বিজেপির এজেন্ডা ফুলফিল করছে এই রাজ্যে আরএসএস এর আরেকটা পার্টি তৃণমূল। এসআইআর এর মধ্য দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা বিজেপি চায় না, তৃণমূল চায় না। যদি চাইতো এই রাজ্যে আমি বলছি সিপিআই এর এই রাজ্যে সিপিআই এর এমপি উনি যত খুশি সত্যি সত্যি সিপিআই এর এমপি সান্দো উনি অন রেকর্ড বলেছেন এসআইআর ইজ মেনাস টু আওয়ার ডেমোক্রেসি। তোমার দল অভিজিৎ সবাইকে থামালাম, তোমার দলের নেতা তো মতলব দাঁড়িয়ে দিয়েছিল, বলেছিল ভাই না দেখে শুনতে পাচ্ছে না। আমি অবরকে থামালাম, সৈকত গিরি চিৎকারি করে তন্ময় তো অনলাইনে বলতে দাও। আমার মাইক লাগে বলতে, আমার একটু মাইক লাগে। দেখুন এই রাজনৈতিক চাপানোতরের মাঝখানে এইভাবেই কি ভুয়ো ভোটার, মৃত ভোটারের সংখ্যা বাড়তে থাকে, প্রশ্নটা রইল। এবার দেখাবো মালদা সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন সোনালী বিবি। বাংলাদেশের জেল থেকে মুক্তি পান বীরভূমের সোনালী বিবি। চাপাই নবাবগঞ্জে মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পান সোনালী বিবি সহ 6 জন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, আজকে রাতের মধ্যেই কতটা ফেরার সম্ভাবনা রয়েছে সোনালী বিবির? হ্যাঁ পাপিয়া, পুরোপুরি সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যেই এই যে চাপাই নবাবগঞ্জ যেখানে ছিলেন অস্থায়ীভাবে, তারা অস্থায়ীভাবে ছিলেন সোনালী বিবি এবং তার পুত্র সন্তান, তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন মালদা মেহেদিপুর সীমান্তের উদ্দেশ্যে। এবং বিডিআর তাদের আনুষ্ঠানিকভাবে মালদা মেহেদিপুরে যে বিওপি রয়েছে, বর্ডার আউটপোস্ট রয়েছে বিএসএফ এর, সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে এবং তারপরই তারা মালদা সীমান্ত দিয়ে আমাদের দেশে প্রবেশ করবেন। ইতিমধ্যেই তারা রওনা হয়ে গিয়েছেন সোনালী বিবি এবং তার পুত্র সন্তান। ফলে সময়ের অপেক্ষা, সবকিছু ঠিক থাকলে আজকে রাত্রির মধ্যেই তারা মালদাতে প্রবেশ করবেন। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের ফেরানো হচ্ছে। সুপ্রিম কোর্ট অতি জরুরি ভিত্তিতে তাদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশের পরই ভারত সরকার নড়ে চড়ে বসে। যদিও এর আগে তারা যথেষ্ট টালবাহানা করেছিল, যে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দেয় যে সোনালী বিবি, তার পুত্র সন্তান এবং সব মিলিয়ে যে 6 জন তাদের দেশে ফেরাতে হবে। এবং সোনালী বিবিকে মানবিকতার খাতিরে, তিনি যেহেতু আসন্ন প্রসবা, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে রাজ্য সরকারকে সেই দায়িত্ব পালন করতে হবে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল। ফলে মনে করা হচ্ছে যে আজকে রাতের মধ্যেই তারা মালদা সীমান্তে পৌঁছে যাবেন এবং তারপরই রাজ্য সরকারের তরফে তাকে কোনো হাসপাতালে ভর্তি করা হবে এবং যেহেতু তিনি আসন্ন প্রসবা, তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই যেটা বলছিলাম, তারা রওনা দিয়েছেন চাপাই নবাবগঞ্জ, যেখানে অস্থায়ী ঠিকানায় তারা পাঠাচ্ছিলেন। আজকে রাতেই ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে সোনালী বিবির। ধন্যবাদ তোমাকে আশাবুল। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, সব রাজনৈতিক দল একসঙ্গে সমস্বরে বলে উঠতে পারে না যে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের এ রাজ্যে থাকতে দেওয়া যাবে না। মানে এটাই কি আসলে সমস্যা? সোনালী বিবিদের মতো, আমার আপনার মতো যারা ভারতীয় নাগরিক, শুধুমাত্র বাংলাভাষী হওয়ার অপরাধে তাদের ঠেলে বাংলাদেশে পাঠানো যাবে না?
একেবারে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার তো সবটুকু 100% ঠিক হতে পারে না, এবং কিছু কিছু ভুল হবেই, এবং যে ক্ষেত্রে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা আছে সেখানে একটা দুটো ভুল হবে, এই ধরনের ঘটনা ঘটবে, এবং সেখানে সবচেয়ে আমাদের জোরের জায়গা হলো যে আমাদের জুডিশিয়ারি কিন্তু এবং তারপর বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত বদলের মাধ্যমে একটা জায়গা করেছেন যেখানে সোনালী বিবি আবার আমাদের দেশে ঢুকছেন। আমাদের দেশের একজন মানুষ, তার হাতে তার একটি ছেলে, তার সঙ্গে তার আসন্ন সন্তান প্রসবাতিনী, তিনি আসবেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাবে। ফলে সব দিক দিয়ে আমি বলবো যে এতগুলো খারাপের মাঝে কিছুটা ভালোর দিকও আছে। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটি কমুক, সমস্ত রাজনৈতিক দল তাদের সংবেদনশীলতা নিয়ে একসঙ্গে হয়ে দেশের নাগরিকদের প্রোটেকশন দিক। রাষ্ট্র যখন হয়েই গেছে তখন রাষ্ট্রের সীমানা অতিক্রম করা তো আমাদের সম্ভব নয়। ফলে তার মধ্যেই আমাদের দেশের মধ্যে আমরা যেন ভালো থাকতে পারি, এই স্বপ্নটুকু নিয়েই বেঁচে থাকা সোনালী বিবি আরেকটা নতুন স্বপ্নের জন্ম দেবেন আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে। একদমই শুভময়, আপনি স্বপ্ন দেখার কথা বলছিলেন, তার আগে আপনি কিছু কিছু ভুলের কথা বলছিলেন, কিন্তু কিছু কিছু ভুল নয়, এটা একদম ইচ্ছে করে। কারণ মৃত ব্যক্তির নথি চুরি করে ভারতের ভোটার এবার বাংলাদেশি, মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন সেই বাংলাদেশি। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথে মৃত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বিভূতি সরকার। 2015 সালে মারা গেছেন অজিত সরকার। এই জন্যই তো এসআইআর, যাতে এইভাবে চুরি করে নাম তোলা না যায়, মানে মৃত ব্যক্তির নথিও চুরি করে নিলেন। খুব ভালো প্রসঙ্গ। আমি আগের জাস্ট 10 সেকেন্ড নিয়ে এখানে আবার ব্যাক করছি। এটাই আগে রাজাগোপালবাবু যেটা বলছিলেন না, যে ওনার বাবা মা মারা যাওয়ার পরেও দীর্ঘদিন ধরে তারা ভোটার ছিলেন এবং সেটা শাসক দল যারাই ছিল, আমি জানি না কোন সময়টা, সেই আনফরচুনেট টাইমটা। কিন্তু বক্তব্য হচ্ছে যদি বাড়িতে নতুন ভোটার কেউ যখন জন্ম নেন তখন যেমন আমরা অ্যাপ্রোচ করি যে এর ভোটার লিস্টে নামটা তুলতে হবে, তেমনি একজন নাগরিক হিসাবে যদি কেউ মারা যায় সেটাও যদি আমরা অ্যাপ্রোচ করি, বোধহয় ওইটুকু নাগরিক কর্তব্য থাকে। এক, দ্বিতীয় কথা হচ্ছে সৈকত বারবার তৃণমূল বিজেপি সেটিং ফেটিং অনেক কথা বলল। আমি শুধু বলি যে রাজনীতিটা এই ফেসবুকের কয়েকটা লাইভ বা লাইক বা ইউটিউবের কয়েকটা লাইক হলো, শেয়ার হলো, তার উপর নয়, মাঠে ময়দানে নেমে করতে হয়। বামপন্থী লোকজন যারা আছে তারা সেটা করছে না, আর শুধুমাত্র সেটিং তত্ত্ব করছে। তাহলে সেটিং তত্ত্ব করলে কিন্তু আবার সেই দিনের শেষে শূন্যই হবে, দিনের শেষে শূন্যই হবে, মানুষের পাশে থাকতে হবে। আচ্ছা হলো, এবার আসছি, হয়েছে। আমি অব্রর কাছে আসবো। অব্র একদম না, সংক্ষেপে নিতে হবে। অব্র এটি স্বীকার করে নিয়েছেন যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেয়েছিলেন তিনি, পঞ্চায়েতের সদস্য। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে উনি আজকে ধরা পড়ে গেলেন, একটা ভুলের জন্য ধরা পড়লেন। মৃত ব্যক্তির নাম তিনি বাবা হিসেবে লিখেছিলেন, এই বাবার নামের জায়গায় তৃণমূল কংগ্রেস লিখতে হতো, কারণ এইসব বাংলাদেশি রোহিঙ্গাদের বাবার কাজ করছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা যে সিস্টেম তৈরি করেছে তার জন্যই এইসব জালি ভোটার আমাদের ভোটার লিস্টে ঢুকেছে। তাই এদের সবার বাবা তৃণমূল কংগ্রেস, এদের পরিত্রাতা তৃণমূল কংগ্রেস, আর সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। বারে বলা হচ্ছে যে সেই কারণেই এসআইআর এর প্রয়োজনীয়তা। আর সবশেষে ফের যেমন প্রত্যেক দিন বলি সেটাই বলার থাকবে যে এসআইআর সুষ্ঠুভাবে হবে, তো আসলে প্রশ্নটা থাকবে। এই মুহূর্তে আলোচনা শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।